কেউ বলে সংসার সুখের হয় নারীর সাদা চামড়ায়, আবার কেউ বলে রমণীর গুণে, আবার কেউ বলে হাজব্যান্ডের মোটা ইনকামে। আর আমি বলি একটা সংসার সুখের হয় হাজব্যান্ড ওয়াইফ দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ে এবং ইনকামের প্রয়োজন, বাট অনেক মোটা ইনকামের প্রয়োজন নয়, যেটা স্বচ্ছভাবে চলে যায় তেমন ইনকামেও কিন্তু একটা সংসার সুখের হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং সকলের জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল। শরীরটা গলা শুনে বুঝতেই পেরেছেন যে এখনের যে ওয়েদারটা খারাপ হচ্ছে আর আমার শরীরটা খারাপ, তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ দুদিন শরীর অসুস্থ থাকার জন্য ভিডিও আপলোড দিতে পারিনি। এখানে আমি টিকিয়া পুরি নাস্তা করে নিলাম। এখানে বাবু দেখছে যে মায়ের শরীরটা একটু খারাপ, তো এখানে ও নিজে নিজেই রেডি হয়ে যাচ্ছে আর আমাকে বলছে, দেখো আমি কত বড় হয়ে গেছি, আমি তোমাকে আর কিছু করেই দিতে হবে না, আমি নিজে নিজেই রেডি হয়ে যাচ্ছি। এরপর আমার বাবু স্কুল চলে যাচ্ছে। তারপর হচ্ছে আমার মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি, ওরও দুজনেরই এক্সাম আছে, তো এক্সামের জন্য ওরা রেডি হয়ে নিচ্ছে। তো ভাত খাওয়াতে খাওয়াতে, তো মেয়েটা না আমার খুব সখী জানেন, একদম খেতে চায় না। এরপর ওর যেহেতু ওর এক্সাম আছে তো ওই জন্য নামাজ পড়ে নিচ্ছে। এটাও ছোট্টোবেলা থেকে, একদম ছোটোবেলা যখন ক্লাস 3-তে পড়ে তখন থেকেই অভ্যাসটা শিখিয়েছিলাম যে এক্সাম থাকলে নামাজ পড়ে তারপর এক্সাম দিতে যাবে, এতে এক্সাম অনেক ভালো হবে, আল্লাহর রহমত হবে, আল্লাহ পাক সব কিছু মনে করিয়ে দেবেন। তো এরপর হচ্ছে আমি দুদিন শরীর অসুস্থ থাকায় কাপড়গুলো সব ধুয়ে নিয়েছি। আর দেখেন এই যে ছাদে এই দৃশ্যটা একবার দেখেন, এখানে পায়রাগুলো এত সুন্দরভাবে খেলা করে যেটা ছেড়ে ছাদ থেকে যেতে ইচ্ছা করে না। আর এই যে মিষ্টি রোদ্দুরটা খুব ভালো লাগছে। তো কাপড়গুলো শুকাতে দেওয়ার পর নিচে চলে আসছি, নিচে এসে রান্না বসাবো। তো এটা হচ্ছে আমাদের 3তলার ছাদ, এখানে এক ভাবি আছে। আর এই তো আমি রান্না করতে গিয়ে দেখছি পেঁয়াজগুলো গাছ গুছিয়ে যাচ্ছে, তো এই জন্য এখানে চুলা বানাবো বলে একটু মাটি ভিজিয়ে রেখেছিলাম। না না, আমার জন্য নয়, মেয়ের জন্য চুলা বানাবো বলে মাটি ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম এটাতেই এখন গাছগুলো লাগিয়ে দিই, তাহলে হয়ে যাবে। আমাকে না গাছ আমার খুবই প্রিয়, আর গাছ বসাতে আমাকে এত ভালো লাগে, আর গাছেদের পরিচর্যা করতে আমাকে খুব ভালো লাগে। বাট এখানে কি হয়েছে জানি না, একদম গাছ হয় না। গাছ বসালেই কেউ না কিছু কিসে এসে গাছগুলোকে সব খেয়ে চলে যায়। তো তারপর হচ্ছে এটা যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো আমি এখানে কিছু ঠান্ডার কাপড় বার করে নিচ্ছি, মানে ওদের বাচ্চাদের একটু সোয়েটার। এ দেখেন এই যে পঞ্চটা আমার মা বানিয়ে দিয়েছে আমার মেয়ের জন্য হাতে করে, মাশাল্লাহ খুবই সুন্দর এটা। আর এখানে কাপড়গুলো আমি বার করে নিচ্ছি, সোয়েটার মোটা জামা সব বার করে নিচ্ছি। আর ভাবলাম এটা আপনাদের সঙ্গে একটু দেখাই। এই চাদরটা আমি নিজে হাতে করেছি, আর এই কাজগুলো এখানের মধ্যে কাজগুলো সব আমি নিজে হাতে করে বানিয়েছি। তো কেমন হয়েছে প্লিজ একটু কমেন্টে জানাবেন। তো ওদিকের কাজ সেরে এসে রান্না বসিয়ে দেব, যেহেতু কদিন শরীরটা খারাপ ছিল শুধুমাত্র কোনো রকমের রান্না করেছি, তো আজকে ভাবলাম একটু পোলাও বানিয়ে নেব। তো রান্না বসিয়ে দিচ্ছি। ভিডিওতে যেটা প্রথমে বলেছিলাম যে অনেকে বলে যে সংসার সুখের হয়, কেউ বলে সাদা চামড়ায়, কেউ বা বলে রমণীর গুণে। আমি তো বলবো একটা সংসার সুখের হওয়ার জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনেরকেই একটা আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, একে অপরকে বোঝার ক্ষমতা রাখাতে হবে। আর সাদা চামড়া ও তো কদিন পর, রূপের গরম তো কদিন পরেই শেষ হয়ে যাবে, বাট একটা মানুষের গুণ সেটা সারা জীবন মানে মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু সেই গুণটাই কাজে আসবে। আর কিছু মানুষ আছে জানেন, বিশেষ করে কিছু ছেলের মায়েরা আছে যারা ছেলের যখন বিয়ে দেয় তখন সব বিয়ের আগে খোঁজে আমার মেয়েটার চামড়া সাদা কিনা, তার মধ্যে গুণ থাক বা না থাক। এই কথা বলতে বলতে ছেলে এক্সাম দিয়েও বাড়ি চলে এসছে, আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। কারণ আমি এই কথাটা কেন বলছি, কারণ আমার সঙ্গে এটা হামেশাই হতো। কারণ আমি যখন বিয়ে হয়ে যাই তো আমার গুণ বলতে আমার গুণের দিকে কেউই দেখতো না, কারণ আমার গায়ের রং ছিল কালো, তো সেটা নিয়েই সবসময় আলোচনা হতো। আর মুখের ওপর বলে দিত আমার শাশুড়ি মা যে তোকে কিভাবে পছন্দ হলো আমাদের জানি না, মনে হয় ঠিক তোমার বাবা না আমাদেরকে পানি পড়া মিশিয়ে খাইয়ে দিয়েছিল খাবারের মধ্যে, ওই জন্যই তোমাকে আমাদের পছন্দ হয়ে গেছে, নাহলে কোনো মতেই না তোমাকে আমার পছন্দ হবার।
তো সব সময় এই কথাটা শুনতে শুনতে আমি প্রায় অভ্যস্তই হয়ে গেছিলাম, তো কোনো কিছুই মনে করতাম না। তারপর একদিন জানেন, আমার মেয়ে, তারপর আমি প্রেগনেন্ট হই, আমার মেয়ে হয়, তারপর দেখলাম কি এই জিনিসটা চলতেই থাকছে। তো যখন আমার মেয়ে হলো, আমার মেয়ের সঙ্গেও ঠিক একই ব্যবহার। তো তারপর দেখলাম যে আর চুপ থাকা যাবে না, তো তারপর আমি কিছু কিছু কথায় প্রতিবাদ করতাম। তো জানেন, এবার সন্ধ্যাবেলায় ভাইয়াকে চা দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর যদি মন চায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই যে পড়াতে পড়াতে এখন রাত হয়ে গেছে, এরপর রাতের রান্না জোগাড় করে নেব। জানেন, আরও একটা মজার কথা শুনুন। আমার আব্বা, আমার মেয়ে যখন ছোট ছিল না, আমার আব্বা প্রায় আমার বাড়ি যেতেন, কিন্তু রাতে কোনো দিন থাকতেন না, সকালে যেতেন, দুপুর বিকেলবেলা চলে আসতেন। কিন্তু এর জন্যও আমাকে কথা শুনতে হচ্ছে, আমার আব্বা নাকি ছোটো লোক, যে বারবার মেয়ের বাড়ি আসে। কিন্তু আমার আব্বা খালি শুধু আমার মেয়েকে দেখতে আসতো, দেখে এসে চলে যেত। আজ পর্যন্ত আমার আব্বা মাকে এই কথাগুলো বলতে পারেনি, কারণ যদি বলি হয়তো জীবনেও কোনো দিন আর আমার শ্বশুরবাড়ি পা দেবেন না তিনি। আজ তো আমার আব্বা মা বাইরে থাকে, এখানে থাকেনও না, বছরে একবার আসেন। তো এখন তো আর কেউ আসেন না আমার বাড়ি। তো ভিডিওটা আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরে ব্লগে।